নারী নিগ্রহ তো বটেই, কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে কথায় কথায় হাতে আইন তুলে নেওয়া কে অধিকার দিল? এই আইন হাতে তুলে নেওয়ার জন্য কতজনকে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে তার আরও একটা নমুনা দেখুন। সন্তানকে নিয়ে দত্তপুকুর লোকালে করে কলকাতায় আসছিলেন বামনগাছের বাসিন্দা বাসন্তী পাণ্ডে, কিন্তু শিশু চোর সন্দেহ। সেই সন্দেহে বিরাটি স্টেশনে তাকে বেধড়ক মারধর শুরু করে উন্মত্ত যাত্রীরা। ঘটনার পর শিশুটিকে চাইল্ড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ 1 সপ্তাহ দৌড়ঝাঁপ করার পর অবশেষে সন্তানকে ফিরে পেলেন বাসন্তী পাণ্ডে। গত বুধবার বিরাটি স্টেশনে শিশুচোর সন্দেহে মহিলাকে করা হয় ব্যাপক মারধর। পাশাপাশি শিশুটিকে তুলে দেওয়া হয়েছিল আরপিএফ এর হাতে। 1 সপ্তাহ পর সন্তানকে ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন বাসন্তী পাণ্ডে। আরে কাগজপত্র সব জমা দিতে হলে ইধার উধার করতে কাগজপত্র জমা দিতে হলে জমা দিয়ে বাচ্চাটা পেল। কতদিন সময় লাগলো তো বাচ্চাটাকে? এই 7 দিন হয়ে গেল। अनपढ़ आदमी के जा फाँसालो फाँसिए दिए হ্যাঁ, ও তো আমি তো ভালো অনপढ़ আছি, ও তো শিক্ষা লোক, তারপরেও আমাদেরকে যদি এরকম করে তাহলে কি বলা যায়? আপনি শিশুকে নিয়ে হাসপাতাল থেকে ওষুধ আনার জন্য বেরিয়েছিলেন বাসন্তী। তারপরে ট্রেনের যাত্রীদের গণপিটুনির মুখে পড়তে হয় তাকে। খোয়া যায় ছেলেও। বৈধ নথি দেখিয়ে 1 সপ্তাহ পর কোলের শিশু ফিরে পেয়ে খুশি পরিবার সহ স্থানীয়রা। কোনো মাতে যেন কোনো মহিলা যেন না করে, মা কিরম কষ্ট হয় সেসব মহিলারা তো জানে। আর যারা এই গুজবটা ছড়াইছে, এই গুজব যেন কোনোদিন না ছড়ায়। কাছে মার সন্তান মার কাছে থাকুক, সবার কোলে থাকুক, সবাই শান্ত হয়ে থাকুক। ছেলে ধরা গুজবে গত কয়েকদিন ধরে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা উত্তপ্ত। কেন এমন গুজব? কেনই বা গুজবেই গা ভাসিয়ে হিংস্র হয়ে উঠছে আমজনতা? উত্তর অধরাই। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গণপিটুনি, নারী নিগ্রহ কার্যত যেন রোগে পরিণত হয়েছে এই বাংলায়। তবে তার সঙ্গে আছে পুরনো রোগও, দুর্নীতির রোগ। এবার নেট দুর্নীতিতেও জড়িয়ে গেল বাংলার নাম। নেট কেলেঙ্কারি তদন্তে নিউ টাউনে ঝাড়খণ্ডের সিবিআই দল। একটি আবাসনে চলল দিনভর তল্লাশি। অমিত কুমার নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া আবাসনেই এই তল্লাশি। নেট কেলেঙ্কারির লিঙ্কম্যানের হদিশ পেয়েছেন তদন্তকারীরা, এমনটাই দাবি করা হচ্ছে। আবাসনে তল্লাশি চললেও অমিতের কিন্তু খোঁজ মেলেনি। ঝাড়খণ্ড থেকে আজকে সকালবেলায় কিন্তু এই টিমটি হঠাৎ করে রাজ্যে আসে এবং রাজ্যে আসার পর সেন্ট্রাল ফোর্সকে নিয়ে তারা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছেন। কিন্তু যেহেতু এই ব্যক্তি তিনি এই ফ্ল্যাটে কম থাকতেন এবং বেশ যদি বলা যায় যে জবে থেকে রেন্ট নিয়েছে 2-1 বারই তাকে এখানে দেখা গেছিল। নেট কেলেঙ্কারিতে এবার কলকাতা যোগ। তাই নিউ টাউনের এক নামী বহুতলে এবার সিবিআই এর তদন্তকারী দল। দিনভর চলল অমিত কুমার নামে এক অভিযুক্তের খোঁজ। তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। এখানেই একটি ফ্ল্যাটে থাকতেন অমিত কুমার, এমনটাই দাবি তদন্তকারীদের। সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু প্রথমে পাশের যারা প্রতিবেশীরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন। গোটা ফ্ল্যাট জুড়ে তল্লাশি অভিযান কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার যারা পুলিশ আধিকারিকরা তারাও উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতে অর্থাৎ লোকাল অথরিটি উইটনেস যেটা হয় সেই লোকাল অথরিটি উইটনেসকে রেখেই কিন্তু সার্চ অপারেশন কন্ডাক্ট হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে কিছু ডকুমেন্টসের সাথে তারা কিছু ডকুমেন্টকে ট্যালি করে দেখতে চান এবং তার জন্যই কিন্তু এই তল্লাশি অভিযান। চলতি বছরের জুনেই নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। প্রথম অভিযোগ ওঠে বিহারে। তদন্তে নামে বিহার পুলিশ। নাম উঠে আসে একাধিক রাজ্যের। সিবিআইকে তদন্ত ভার দেয় কেন্দ্রীয় সরকার। নতুন করে দায়ের হয় এফআইআর। তদন্ত শুরু করে সিবিআই। নিটে 67 জন পরীক্ষার্থী 720-তে 720 পাওয়ার পর বিতর্কের সূত্রপাত। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ জানিয়েছিল ভুল প্রশ্নের জন্য এবং কয়েকজন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়ার কারণেই তাদের নম্বর বেড়েছে। তারপর থেকেই শুরু হয় প্রতিবাদ। সেই আবহে এবার নাম জড়ালো বাংলারও।
এই ব্যক্তির সঙ্গে যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন বা ক্লোজ পার্টনার ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই ফ্ল্যাটটির খোঁজ আছে এবং সেখান থেকেই সিবিআই মনে করছে যে হয়তো এখানে কিছু ডকুমেন্টস পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আনন্দমোহন ঝা ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অমিত কুমারের তো খোঁজ করছে সিবিআই, এদিকে অপরাধ জগতে ত্রাস নামে পরিচিত সুবোধ সিং, তাকে হাতে পেল সিআইডি, হেফাজতে পেল তারা। আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয় সুবোধ সিংকে। 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই একাধিক অপরাধের জট সুবোধ সিং এর মাধ্যমেই খুলবে বলে আশাবাদী সিআইডি। 7 साल से हम ऑलरेडी जेल में हैं और उस व्यक्ति का क्या जेल से इनको तो सारा एलिगेशन इनको प्रूव करना है। একাধিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত সুবোধ সিংকে হেফাজতে পেল সিআইডি। 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। শেষ পর্যন্ত 14 দিনের সিআইডি হেফাজত হলো সুবোধ সিংয়ের। এদিন আসানসোলে তাকে তোলা হয়েছিল বিশেষ সংশোধনাগারে, সুবোধ সিংকে রাখা হয়েছিল কারণ গত 30 তারিখ বিহারের জেল থেকে সুবোধ সিংকে সিআইডি আসানসোল আদালতে পেশ করে আসানসোলের বিশেষ সংশোধনাগারে পাঠানো হয়েছিল এবং 3 তারিখ তার মেয়াদ শেষ ছিল। আসানসোলের যে আদালত, সেই আদালতে তোলা হয় সুবোধ সিংকে। বুধবার সুবোধ সিং দাবি করেন তিনি নির্দোষ। 7 साल से हम ऑलरेडी जेल में हैं और उस व्यक्ति का क्या जेल से इनको तो सारा एलिगेशन इनको प्रूव करना है। বিহারের জেল থেকেই একাধিক অপরাধমূলক কাজের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন সুবোধ বলে অভিযোগ। অন্যদিকে সুবোধের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় সিআইডি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। যে 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে, ফার্দার ইনভেস্টিগেশন ও ইন্টারোগেশন যদি আমরা মনে করি যে আমরা এগ্রিড হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমেডি আছে সেই লিগ্যাল রেমেডি পার্সু করবো। সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে বিহার জেল থেকে ট্রানজিট রিমান্ডে তাকে আসানসোল আদালতে আনে সিআইডি। এর আগেই সুবোধ সিংকে 14 দিনের সিআইডি হেফাজতে পেতে আবেদন জানিয়েছিল সিআইডি, কিন্তু তা হয়নি। এদিন আবারও আসানসোল আদালতে তোলা হলে সুবোধ সিংকে সিআইডি নিজেদের হেফাজতে পায়। রানীগঞ্জের যে ডাকাতি, সোনার দোকানে ডাকাতির ঘটনা, সেই ঘটনার জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দেখুন, বাংলার খবর কি শুরুতেই আপনাদেরকে বলছিলাম আইন হাতে তুলে নেওয়ার ভয়ানক প্রবণতার কথা, গণপিটুনির কথা, নারী নিগ্রহের কথা। আরও একটা আইন হাতে তুলে নেওয়ার ভয়ঙ্কর খবর শোনাবো আপনাদের। বেলঘড়িয়ায় প্রকাশ্য রাস্তায় ফেলে কলেজ পড়ুয়া এবং তার মাকে মারধর করে শাসক আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনা ইতিমধ্যেই দুজনকে বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেফতার করলেও এখনো মূল অভিযুক্ত জয়ন্ত সিং ধরা পড়েনি। সিসি ফুটেজে দেখা গিয়েছিল মারধর করতে, সে এখনো ফেরার। শাসক ঘনিষ্ঠ জয়ন্তকে কেন এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ, তা নিয়ে নানা রকম প্রশ্ন কিন্তু মাথা চাড়া দিচ্ছে। মঙ্গলবার কলেজ পড়ুয়া সায়নদীপ পাজা ও তার মাকে মারধরের ঘটনায় গ্রেফতার 2, তবে এখনো অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং। আড়িয়াদহে মা এবং ছেলেকে বেধড়ক মারধরের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জয়ন্ত সিং পলাতক রয়েছে। জানিয়ে শুরু ইতিমধ্যে রাজনৈতিক তরজা। বিরোধী শিবির তারা দাবি করছেন যে শাসক ঘনিষ্ঠ অর্থাৎ মদন মিত্র ঘনিষ্ঠই হচ্ছেন এই জয়ন্ত সিং। কামারহাটি আড়িয়াদহর বাসিন্দা সায়নদীপ পাজা ও তার বন্ধুর পাশের পাড়ার এক যুবকের বচসা হয়। অভিযোগ, সোমবার রাতে স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত রায় ও তার দলবল কলেজ পড়ুয়াকে বাড়ির সামনে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে। মারধর করা হয় পড়ুয়ার মাকেও। এই জায়গায় সায়নদীপ পাজাকে ডেকে আনা হয়, প্রীতম কাহার এবং জয়ন্ত সিং এর দলবল তারা ডেকে আনে এবং তারপরে এখানে মারধর শুরু করা হয়। ছেলেকে মারছে দেখে মা বুবুন পাজা, তিনি ছেলেকে বাঁচাতে আসলে তিনিও কিন্তু শিকার হন। লাঠি দিয়ে তাকে মারা হয়, ইট দিয়ে মারা হয়। প্রশাসনের একটা সাহায্য চাইছিলাম, তারা আমাদের কোনো সাহায্য করছে না। এবার আমাদের রাস্তা আমাদের বুঝে নিতে হবে, কিচ্ছু করার নেই। ওরা যদি আমাদের রক্ত বের করতে পারে, আমরা ওদের রক্ত বের করব, সেটা আমরা আগে থেকে সব মিডিয়াকেই জানিয়েছি, আজকেও জানাচ্ছি। ঘটনায় জড়িত জয়ন্ত আদতে তৃণমূল আশ্রিত বলে অভিযোগ।
পুলিশ প্রশাসন ওদের দিচ্ছে, আমাদের দিচ্ছে না। যারা ক্রিমিনাল তাদের সাথে রয়েছে, আমাদের মতো জনসাধারণকে কোনো সাথ দিচ্ছে না। তাহলে কি শাসক ঘনিষ্ঠ বলেই কি তিনি পার পেয়ে যাচ্ছেন, নাকি এর পেছনে অন্য কোনো সন্ধি রয়েছে? তবে গোটা বিষয়টাই যেমন তদন্ত সাপেক্ষ, অন্যদিকে দেখার যে এই জয়ন্ত সিংকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা, বা এই জয়ন্ত সিংয়ের বিরুদ্ধেই বা পুলিশ কি ব্যবস্থা নেয়, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো আরাবুলের খবরে। 5 মাস পর জেল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী খুনের দায়ে গ্রেফতার হয়েছিলেন। ঘটনার 5 মাস পর কলকাতা হাইকোর্ট অবশেষে জামিন দিল। বুধবার জেল থেকে বেরোনোর সময় ফুলমালা নিয়ে তাকে স্বাগত জানান দলীয় কর্মীরা। ভাবুন, খুনের অভিযোগ যার বিরুদ্ধে, তাকে ফুলমালা নিয়ে স্বাগত জানানো হচ্ছে। তবে দল যে ইতিমধ্যেই তাকে ছেঁটে ফেলার চেষ্টায়, তারও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুনে গুনে 5 মাস ভাঙড়ের ডাকাবুকো নেতা আরাবুল কাটালেন জেলে। 8ই ফেব্রুয়ারি উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে। আইএসএফ কর্মী খুনের দায়ে জেলে যান তিনি। রুজু হয়েছিল খুন সহ 9টি মামলা। পোলেরহাট ভাঙড় থানা এলাকার বেশ কয়েকটি ঘটনায় নামও জড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির। হাইকোর্টের নির্দেশে বারুইপুর জেল থেকে বুধবার ছাড়া পেলেন তিনি। আমি আবার বলছি যে 5 মাস পরে বেরিয়েছি। আমি ভাঙড়ের মানুষের, এটা নামাও না, ভাঙড়ের মানুষের সুস্থতা কামনা করি। কি করছো? ভাঙড়ের শান্তি থাক, এটা আমার কামনা। যদিও আরাবুলের এই গ্রেফতারি এবং ছাড়া পাওয়া নিতান্তই জনগণের চোখে ধুলো দেওয়া বলেই মনে করছেন বিরোধীরা। আরাবুলকে তো আগেও সাসপেন্ড করা হয়েছিল 6 বছরের জন্য। মাত্র 16 মাসের মাথায় তাকে রেড কার্পেট দিয়ে আবার দলের মধ্যে ফেরানো হয়েছে। 26 আসছে যে আরাবুলের বিরুদ্ধে নাকি মানুষ খুনের অভিযোগ রয়েছে, সুপারি নেওয়ার অভিযোগ রয়েছে। জামিনের বিরোধিতা করলো না কেন রাজ্য সরকার? এটা হচ্ছে পুরোটাই আইওয়াশ। তবে আরাবুল যে তৃণমূলের চোখের বালি, তা টের পাওয়া যায়। পঞ্চায়েত সমিতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরাবুলের নেমপ্লেট। তাহলে কি আরাবুল কাঁটা এবার ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পঞ্চায়েত সমিতির তকমা সেখান থেকে সরে যাওয়ার জন্য আরাবুল কতটা হতাশা আমরা জানি না। তবে এখন আর এক হতাশার খবর দেব, তৃণমূল নেতার হতাশা। তার ইচ্ছে ছিল সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প তৈরি করবেন, কিন্তু অধুরাই থেকে গেল সেই স্বপ্ন। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ভেঙে দিলেন কংক্রিটের নির্মাণ। সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে অভিযান, নাকি পুরোটাই চোখে ধুলো দেওয়ার খেলা শাসকের? টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। সরকারি জমি দখল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপর থেকেই রাজ্যের দিকে দিকে শুরু হয়েছে সরকারি জমি দখল মুক্ত করার কাজ। শিলিগুড়ির গজলডোবায় সরকারি জমি দখল করেছিলেন খোদ তৃণমূল নেতাই। গাজলডোবায় দখল করা জমিতে পেট্রোল পাম্প করতে চেয়েছিলেন রঞ্জনশীল শর্মা এবং তার স্ত্রী সীমাশীল শর্মা, এবং সেই মর্মে রাজ্য সরকারকে এবং জেলা প্রশাসনকে তারা একটি আবেদনও করেছিলেন। শিলিগুড়ির তৃণমূল নেতা রঞ্জনশীল শর্মার স্ত্রী সীমাশীল শর্মা, তারা ভোরের আলো প্রকল্পের জন্য দখল নেওয়া জমির থেকে 4 বিঘা সরকারকে দিয়েছিলেন। তার পরিবর্তে লিজে 0.66 একর জমি নিতে চেয়েছিলেন। সরকারের থেকে 99 বছরের লিজ নিয়ে করতে চেয়েছিলেন পেট্রোল পাম্প, কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় সরকার। প্রমাণ সত্ত্ব আছে 87 সালে আমি ওটাকে দখল সত্ত্ব আমি নিয়েছি, এবং আমি সরকারকে জমি দিয়েছি, তার প্রমাণ আছে, এবং আজও দিতে রাজি, কোনো আপত্তি নেই। এই যে রঞ্জনবাবুর দখল করার যে জমি, সেই জমিতে দখলটা অবৈধ ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কারণ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এবং ব্লক প্রশাসন তারা কিন্তু ওই এলাকায় যায় এবং সেখানে গিয়ে সমস্ত কিছু ভেঙে জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে তারা কিন্তু সরকারি জমির যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড লাগিয়ে দিয়ে এসছে। সব মিলিয়ে প্রায় 1.33 একর জমি উদ্ধার করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আমার জুরিসডিকশনে রাজগঞ্জ ব্লকে যেগুলো আছে
সেগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। আপনারা জানবেন হয়তো ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলে আমরা ডিটেল সার্ভে করছি, এই এলাকাটাও সার্ভে করার জন্য প্রস্তাব রয়েছে। এবার সেটা অথরিটির সাথে ডিসিশন নিয়ে আমরা আরও যেগুলো ল্যান্ড রয়েছে সেগুলো চিহ্নিতকরণ করব। যদিও বিজেপির দাবি আম জনতার চোখে ধুলো দিচ্ছে শাসক দল। আমি আপনাকে বলছি সমস্ত আইওয়াশ চলছে এখন। আমার বক্তব্য, এতদিন পুলিশ প্রশাসন কি ঘুমোচ্ছিল? আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, এর আগে যখন গৌতম দেব মন্ত্রী ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অন্য কোনো মন্ত্রী ছিলেন, সেই সময় তার বাড়ি, তার অফিসে কি দরবার করেছিল? এরকম লোক আছে, আমার ক্লায়েন্ট রয়েছে, তার বাড়ি থেকে একাধিকবার দরবার করেছে যে জমি দখল হয়ে যাচ্ছে বলে, কোনো কর্ণপাত করা হয়নি। এরকম আরো কত সরকারি জমি আছে তৃণমূল নেতাদের দখলে? জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা।